হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা একাডেমি। আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হলো এলিমিনেশন টেকনিক বা এলিমিনেশন মেথড। এই এলিমিনেশন টেকনিক এত গুরুত্বপূর্ণ তোমাদের হতে চলেছে আসন্ন ডব্লিউবিপিএসসির এক্সামগুলোর জন্য, এবং যে এক্সামগুলো হয়ে গিয়েছে সেগুলোতেও ইম্পর্টেন্ট ছিল, যেটা আমরা আজকে দেখব। তো এই যে এলিমিনেশন টেকনিক আছে, এটা এতটাই গুরুত্বপূর্ণ যে তোমরা যদি এটাকে আয়ত্ত করো, তোমরা নিঃসন্দেহে অন্য যে কোনো ক্যান্ডিডেটের চেয়ে অ্যাটলিস্ট 5টা হলেও বেশি কোশ্চেন অ্যাটেম্প্ট করে আসতে পারবে, যার মাধ্যমে তোমাদের জন্য কিন্তু এটা খুবই সহজ হয়ে উঠবে যে কোনো আসন্ন ডব্লিউবিপিএসসি এক্সাম ক্র্যাক করা, যেগুলো এমসিকিউ বেসড হবে। বিএড ডব্লিউবিসিএস 2024-এর প্রিলিমস অর মেইনস, ক্লার্কশিপ বলো, যে মিসলেনিয়াস হয়ে গেল এটাতেও ভীষণ গুরুত্বপূর্ণ, কিংবা তোমরা পুলিশের যে এসআই এবং কনস্টেবলের এক্সাম আছে সেটার ক্ষেত্রেও এটার কিন্তু গুরুত্ব খুঁজে পাবে। তো এই যে এলিমিনেশন টেকনিক, এটা আমরা কোথা থেকে পাই? দেখো, জেনারেলি এলিমিনেশন টেকনিক খুব বেশি প্রসিদ্ধ ইউপিএসসি সিএসসির জন্য। 2023-এর আগ পর্যন্ত ইউপিএসসি সিএসসিতে এলিমিনেশন টেকনিককে ইউজ করে প্রায় 25টা কোশ্চেন অ্যাটেম্প্ট করা পসিবল হতো। এতটা বেশি এলিমিনেশন সেখানে কাজে আসে, যেখানে স্টেটমেন্ট বেসড কোশ্চেন হয়। যে স্টেটমেন্ট বেসড কোশ্চেন এখন ডব্লিউবিসিএসেও কিন্তু আসতে শুরু করেছে, সেটা নিয়ে আমরা ডিটেলসে আলাদাভাবে আলোচনা করব। বাট এখন আমরা একটু অন্যরকম এলিমিনেশন টেকনিকগুলো আলোচনা করব, যেগুলো স্টেটমেন্ট বেসড নয়, সরাসরি অপশন বেসড। এই অপশন বেসড এলিমিনেশন টেকনিকগুলো কি? একটা উদাহরণ দেখছি। এখানে একটা কোশ্চেন আছে যে হুইচ কান্ট্রি হোল্ডস দ্য টপ পজিশন ইন দ্য হাইয়েস্ট এভারেজ হাইট, অর্থাৎ মানুষের যে গড় উচ্চতা আছে, হাইট যে আছে, সেটার ভিত্তিতে পৃথিবীর কোন দেশ শীর্ষস্থান দখল করে আছে। এবার এলিমিনেশন কিসে হয়? কোশ্চেনে না? কোশ্চেন এলিমিনেট করলে নম্বর কি করে পাবে? এলিমিনেশন হয় অপশনে। কোন অপশনটা এখানে দেখে মনে হচ্ছে যেটা হবারই নয়, সেগুলোকে এলিমিনেট করতে হবে। তো এর থেকে আমরা প্রথম আমাদের যেটা শিক্ষা সেটা পাচ্ছি, সেটা হলো এলিমিনেশনের জন্য আমাদের কিছুটা জানতে হবে। উত্তর যদি সরাসরি জানো তাহলে তো টিক করেই দিলে, বাট তোমার যে লজিক আছে, এতদিন ধরে যা কিছু পড়ে এসছো, শিখে এসছো, এটা সেখানে কাজে আসবে। তো এই যে অপশানগুলো আছে, এগুলোর মধ্যে আমাদের এলিমিনেট করতে হবে লজিকের মাধ্যমে। কি লজিক? ফার্স্ট অপশন ইন্ডিয়া। এবার ইন্ডিয়া যে আছে, ভারতের জনগণ সবচেয়ে উঁচু তোমার মনে হয়? না। ভারতের থেকে আফ্রিকানরা উঁচু, ভারতের থেকে ইউরোপিয়ানরা উঁচু, ভারতের থেকে আমেরিকানরা উঁচু। এটা আমরা কোথায় দেখতে পেয়েছি? বিভিন্ন সিনেমাতে তাদের হাইট অনেক বেশি হয়ে থাকে। তাদের অ্যাক্ট্রেসদের হাইট আমাদের এখানকার এভারেজ যে বলতে পারো ছেলেদের হাইট আছে, অলমোস্ট তাদের সমান বা তার চেয়ে বেশি। তো এই যে অনেক বেশি তাদের হাইট হয়ে থাকে, সেটা যথেষ্ট বেশি পরিমাণে কিন্তু আমরা বিভিন্ন সিরিয়াল, নিউজ বা অন্যান্য বিভিন্ন ফিল্মের মাধ্যমেও দেখেছি। তাই আমরা জানি অ্যাটলিস্ট ভারত সবচেয়ে লম্বা মানুষের দেশ তো নয়। তৃতীয় অপশন চীন মনে হয়? না। আমরা চীনকে কটাক্ষ করে আসি, তারা আমাদের চেয়েও বেটে বলে। যদিও ল্যান্সেটের লাস্ট 30 বছরের ডেটা তার উল্টো বলছে যে চীনের হাইট গেইন হচ্ছে এবং আমাদের হাইট শ্রিঙ্ক করছে। বাট যাই হোক, সেটা এই টপিক নয়। তো চীন আমাদের চেয়েও বেটে, তাই চীন তো আরও হতে পারে না। তো 4টে ছিল, বাকি থাকলো 2টো। এখানে নেদারল্যান্ড এবং মায়ানমার, এর মধ্যে কোনটা মনে হচ্ছে? মায়ানমার আমাদের প্রতিবেশী এশিয়ার দেশ, তাদের হাইট আমাদের সমানই হবার কথা, ড্রাস্টিক্যালি অত বেশি উঁচু তারা হবে না। বাট মায়ানমার সম্পর্কে আমরা অতটা জানি না। নেদারল্যান্ড ইউরোপিয়ান দেশ, তাদের হাইট বেশি হবার প্রবল সম্ভাবনা আছে। ডাচরা বিভিন্ন জায়গায় কলোনাইজ করেছিল, কলোনি স্থাপন করেছিল, তো সেখানকার মালপত্র নিয়ে তারা ধনী হয়ে প্রচুর খাবার খেয়ে উঁচু হয়ে লম্বা হয়েছে। এবং ভারতীয়দের হাইট কমে যাবার একটা বড় কারণ দুর্ভিক্ষ, যেটা আমরা অনেকেই জানি না, বাট অ্যাকচুয়াল কারণ দুর্ভিক্ষও কিন্তু অনেকটা, অবশ্যই জেনেটিক কারণও আছে। তো এখানে আমরা যদি ওয়াইল্ড গেস করি, এই দুটোর মধ্যে একটাকে যদি আমাদের চুজই করতে হয়,
তো আমরা ওয়াইল্ড গেস করে কোনটাকে করতে পারি, নেদারল্যান্ডকে। তো এভাবে এলিমিনেশন টেকনিক তোমাকে দুটো অপশনকে বাদ দিতে শেখাবে এবং বাকি দুটোর মধ্যে একটাকে তুমি চুজ করতে পারবে। এই ক্ষেত্রে তোমার কারেক্ট হবার প্রবাবিলিটি 50% থাকছে। দুটোর মধ্যে একটা, তুমি 5টা অ্যাটেম্প্ট করলে 2 থেকে 3টে ঠিক হবার সম্ভাবনা থাকছে। তো এভাবে এলিমিনেশন টেকনিক কাজ করে। চলো তাহলে আমরা WBPSCতে কি করে এলিমিনেশন কাজে আসতে দেখে নিই। প্রথম কোশ্চেন, আমাদের ছুটি খান যে ছিল, ছুটি খান ছিল মধ্যযুগে চট্টগ্রাম প্রশাসনিকের প্রধান। তো তিনি তার সভাকবিকে এই 4টের মধ্যে একটা কাব্যকে অনুবাদ করতে বলেছিল। কোন 4টে কাব্য? কোরআন, জিন্দাবেস্তা, মহাভারত, বাইবেল। মধ্যযুগের কথা হচ্ছে এবং নাম হচ্ছে তার ছুটি খান। এবার এখানে জেনারেলি আমরা যেটা ভাবব সেটা হচ্ছে ছুটি খান যে আছেন তিনি যেহেতু মুসলিম, তাই তিনি কোরআনকে বলবে বাংলায় করতে। বাট এখানে এটা বুঝতে হবে, বাঙালিদের জেনারেলি আমরা লক্ষ্য করতে পেরেছি যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির পর থেকে ধীরে ধীরে কিন্তু যথেষ্ট কনভার্সনের দিকে তারা যায় এবং সেই সময়টাতেই অলরেডি কোরআন যে আছে সেটা বাংলায় আসতে শুরু করে। তো কোরআনের এই ক্ষেত্রে এই সময়টাতে বাংলায় আসবার একটা কিন্তু প্রবাবিলিটি থাকে। কিন্তু WBPSC কোশ্চেন করেছে, উত্তরটা এতটাই কি সহজ হবে? আমরা জাস্ট ধর্ম দেখে দিয়ে দিতে পারবো? অ্যাকচুয়ালি হ্যাঁ, বাট সেটা অন্যভাবে। আমরা অপশন নাম্বার 4-এ আসবো, বাইবেল। বাইবেল কি? খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। এবার বাইবেল যে আছে সেটা খ্রিস্টানদের, এবং খ্রিস্টানদের প্রথম কে এসেছিল? পর্তুগিজ 1498। তো খ্রিস্টান ধর্মের তো এসেইছে তারা এই সময়ে। তো তারা তাদের যে ধার্মিক এক্সপ্যানশন তারা এই সময়ে শুরুই করেনি, তারা এই সময়ে ব্যবসায়িক স্বার্থে এসেছিল। তাই খ্রিস্টান ধর্মের তারা হলে পরেও তারা এই সময়ে বাইবেল অত প্রচলিতই নয়। তো বাইবেল কোনোভাবেই হতে পারে না। বাকি থাকলো জেন্দাবেস্তা। ভারতে সেরকম কোনো রকমই কিন্তু আমরা দেখতে পাই না যেখানে জেন্দাবেস্তা কোনো সময়ে খুব বেশি পপুলার ছিল। তো জেন্দাবেস্তা হবারও কিন্তু কোনো চান্সেস আমাদের নেই। বাকি থাকলো কোরআন অথবা মহাভারত। এবার এখানে আমি লাস্ট বলতে পারো যতগুলোই প্রশ্ন দেখেছি এই রিলেটেড, সে শুধু এই এক্সামে নয়, অন্যান্য বিভিন্ন স্টেটের যে সিভিল সার্ভিসেসগুলো হয়ে থাকে, UPPCS বলো, BPSC বলো, MPPSC বলো, RAS রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বলো, তো এগুলো নিয়ে জেনারেলি আমি ঘাটাঘাটি করে থাকি। তো সেই ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পেরেছি যে এই বলতে পারো রিক্রুটমেন্ট যে আমাদের কমিশনগুলো আছে, WBPSC বা অন্যান্য যে কোনো কমিশন, তারা জেনারেলি যখন কোনো একটা ধর্মের ব্যক্তির ক্ষেত্রে বলে, জেনারেলি সেটা তার উল্টো ধর্মের যে রিলিজেন আছে বা অন্য ধর্মের যে রিলিজেন আছে, অন্য ধর্মের যে গ্রন্থ আছে সেটাকেই কিন্তু কনভার্ট করতে দিয়ে থাকে। বাট তবু ধরে নাও তুমি এখানের এই দুটো অপশনকে এলিমিনেট করতে পেরেছিলে, তবু তোমার কাছে 50-50 চান্স থাকে আইদার কোরআন নয় মহাভারত। তো এখানে তুমি অনেকেই আছে যারা কোরআন দেবে, কোনো অসুবিধে নেই। অনেকেই আছে যারা মহাভারত দেবে, যেটার মাধ্যমে তোমরা কিন্তু নম্বর গেইন করতে পারবে। এটা একটা বিষয়। এভাবে তুমি এলিমিনেশন টেকনিককে কিন্তু কাজে লাগাতে পারতে। দ্বিতীয় একটা কোশ্চেন দেখি, সবে মনীষে পজা মামা। মম যে আছে মানে আমার, বিধি বা মম প্রতি, সেই রাবণের মাইকেল মধুসূদনের বিখ্যাত সেই লাইন। তো সেখানে মম মানে আমার, এবং এখানে লাইনটা তুমি জাস্ট পড়ো, সবে মনীষে পজা মম, সব মানুষ প্রজা আমার, অর্থাৎ সব মানুষ আমার প্রজা। সংস্কৃতে বলা হচ্ছে, এখানে লর্ড ঋষভ, লর্ড কখনোই হতে পারে না। বাকি এখানে সুপার্শ্বনাথ, তার প্রজা কেন হবে?
কেননা পার্শ্বনাথের ক্ষেত্রে সকল মানুষ তার প্রজা, কখনোই নয়। বাকি থাকলো গৌতমীপূর্ণ সাতকর্ণী এবং অশোক, এই দুজনই ছিল যারা বড় মহান শাসক ছিল, তো সেই হিসেবে সকল প্রজা হতে পারে। বাট এদের মধ্যেও আমি যদি লক্ষ্য করি, সংস্কৃতের সবচেয়ে বেশি ইউজ যেই সময়টাতে হয়ে আসছিল সেটা হচ্ছে অশোকের সময়, মৌর্য সাম্রাজ্যের সময়। তো জেনারেলি এই দুটোর মধ্যে আমরা একটাকে কিন্তু চুজ করতে পারতাম, যেটা আমাদের যথেষ্ট বেশি চান্স কিন্তু দিয়ে দিত। থার্ড কোশ্চেন, জৈব বিপর্যয়, জৈব ওয়ার্ডটা নাও। এখানে এই অ্যান্সার করেছে সেটা ভুল। তো এখানে জৈব অর্থাৎ বায়োলজিক্যাল, বায়োলজিক্যাল কি হবে? সুনামি বায়োলজিক্যাল না, ভূমিকম্পের ফলে সমুদ্রের তরঙ্গ যে আছে সেটা উঁচু হয়ে আসে, যার ফলস্বরূপ সুনামি হয়। আয়লা 2009-এর সেই সুন্দরবনের ঘূর্ণিঝড় যেটা সুন্দরবনকে তছনছ করে দেয়, সেখানে বায়োলজিক্যাল কি আছে? বাকি থাকলো দুটো, ভোপাল গ্যাস দুর্ঘটনা এবং কোভিড-19 2020-তে আমাদের যে করোনা ভাইরাস এসেছিল সেটা। তো করোনা কি ছিল? বায়োলজিক্যাল ছিল কি? হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। তো এই অপশানে আসার পরে অবশ্যই আমাদের করোনা হয়ে যাওয়া দরকার। বাকি ভোপাল গ্যাস ট্র্যাজেডি 1984 সেটা কেন নয়? কেননা সেটা একটা কেমিক্যাল ডিজাস্টার ছিল, সেখান থেকে কেমিক্যাল নিঃসরিত হয়েছিল যেটার ফলে ভোপালে এটা ঘটে। ওয়ার্ডটা দেখো, গ্যাস দুর্ঘটনা। তো গ্যাস দুর্ঘটনা হচ্ছে এটা কোনো বায়োলজিক্যাল নয়, ঠিক আছে? তো এই হিসেবে আমরা কিন্তু এলিমিনেট করে সরাসরি উত্তরে পৌঁছতে পারতাম। নেক্সট এখানে বলেছে বিরল রোগ দিবস বা রেয়ার ডিজিজ ডে। এরকম রোগ যেগুলো বিরল, পার্কিনসন ধরে নিতে পারো বা অন্যান্য যে কোনো রোগের ক্ষেত্রে। তো এই যে বিরল রোগগুলো হয়ে থাকে, এই দিনে তাদের মূল উদ্দেশ্য কি হবে? কোনো রোগ যদি বিরল হয়, এরকম রোগ যেটা খুব কম হয়, আমি পার্কিনসনের নাম বললাম, তোমাদের মধ্যে যারা দেখছো আমি গ্যারান্টি দিয়ে বলছি অর্ধেক মানুষ নামও শোনোনি পার্কিনসন ডিজিজ কি। তো এই যে পার্কিনসন রোগ হয়, আমাদের হাত একটু বয়স্ক হলে বা জেনারেলি ডোপামিন কমলে পরে কম বয়সেও আমরা দেখতে পাই হাত কিছুটা নড়ে, এটা এসেনশিয়াল ট্রেমরের থেকে আলাদা। তো এই যে পার্কিনসন ডিজিজ আছে, যেখানে শরীর বডি জেনারেলি নড়ে, আমাদের নিউরন সিস্টেম কিছুটা কোল্যাপস করে, এটা সম্পর্কে মানুষ জানে না। তো এরকম আরও অনেক রোগ আছে যেগুলো সম্পর্কে জানে না। তো এই দিনের মূল উদ্দেশ্য কি হবে? রোগকে কমানো না, আমাদের রেয়ার ডিজিজ যদি হয়ে থাকে সেখানে তারা একটা নির্দিষ্ট দিনকে সিলেক্ট করবে না রোগকে কমাবার জন্য, তারা সারা বছর করে থাকবে। তো রেয়ার ডিজিজ ডে যে আছে, এটার মূল উদ্দেশ্য কি হবে? এর জন্য তহবিল সংগ্রহ একদিন মাত্র তহবিল সংগ্রহ করবে, টাকা কালেকশন একদিন করবে না, স্বাস্থ্য পরিষেবাগুলোতে প্রবেশের অধিকার উন্নতি করা বা আমাদের হেলথ কেয়ারে অ্যাক্সেস বাড়ানো না। হেলথ কেয়ারে অ্যাক্সেসের সাথে রেয়ারের ডিজিজগুলোর কী সম্পর্ক? আমাদের হেলথ কেয়ার অ্যাক্সেস আমাদের জেনারিক ডিজিজগুলো যে আছে সেটার জন্য বেশি জরুরি। এবার যেরকম উদাহরণস্বরূপ আমি বলছি স্বাস্থ্যসাথী, এর মাধ্যমে সাধারণ জনগণ বেশি হারে হসপিটালে যাচ্ছে। তো এটার সাথে রেয়ার ডিজিজের কী সম্পর্ক? রেয়ার ডিজিজের জন্য আমাদের বেশি হসপিটালে যেতে হয় না, জ্বর সর্দি কাশি হাত পা ভাঙা এসব নিয়ে বেশি যেতে হয়। তো সেটার সাথে রেয়ারের কোনো সম্পর্ক নেই। এই মাধ্যমে আমরা কিন্তু এটাকে এলিমিনেট করতে পারি। একই রকমভাবে বিরল রোগ ওই তহবিল সংগ্রহ, এটাকেও আমরা এলিমিনেট করতে পারি। বাকি দুটো অপশন থাকছে, এক সাধারণ মানুষের জন্য সচেতনতা বৃদ্ধি, অ্যাওয়ারনেস তাদের মধ্যে বাড়ানো, অর্থাৎ তাদেরকে বোঝানো যে এই রোগটাও আছে, এরকম রোগও হয়, এবং সেই হিসেবে রোগীদের জীবনের তার বলতে পারো ফলাফল কীরকম হতে পারে, এটার ফলে কি হতে পারে সেগুলো জানানো। অথবা 4 নম্বর, আক্রান্ত রোগী যে আছে তাদেরকে সাহায্য প্রদান। জেনারেলি দুটোই হতে পারে, বাট সাহায্য প্রদান একদিন হবে এটা জাস্ট ভাবো,
না। বাট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কখন হয়? একটা দিনকে চুজ করা হয় যাতে সকলে সেই দিনটা নিয়ে যথেষ্ট বেশি উৎসুক থাকে, সেই দিনটা আসলে যেন সব জায়গায় আলোচনা হয়, যেন সকলে জানতে পারে। বেশিরভাগ যে ডেগুলো আছে সেগুলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য হয়ে থাকে। আমাদের বেটি বাঁচাও বেটি পড়াও যে যোজনা, এটার বেশিরভাগ অর্থ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যায়। কেননা এই ধরনের বিষয়গুলো যেগুলো খুব বেশি কনভেনশনাল নয়, সেগুলো নিয়ে সচেতনতা বৃদ্ধি করাটাই জরুরি বিষয়। তো আমাদের অ্যাওয়ারনেসের জন্য এটা যাবে, এটা কম্পারেটিভলি যথেষ্ট একটা ক্যালকুলেটেড কিন্তু অপশন। তো এবং গেস করে আমরা এটাকে আসতে পারি। তো এভাবে আমরা কিন্তু এটাকে অ্যান্সার করতে পারতাম। নেক্সট, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত কে ছিলেন না? এখানে 4টে অপশন আছে, নন্দলাল বোস, অবনীন্দ্রনাথ ঠাকুর, সুনয়নী দেবী। তিনজনকেই দেখে একদম খুব বাঙালি মনে হচ্ছে, তাদের অন্য কোনো জায়গার সাথে কোনো জেনারেলি টাচ নেই। বাট একজন রাজা রবি বর্মা, এটা জেনারেলি কিন্তু আমাদের বাঙালি টাইটেলও নয়। তো এই অপশন থেকেই আমরা সরাসরি কিন্তু এটাতে যেতে পারতাম। এটা হচ্ছে বাকিদের এলিমিনেট করা এবং সঠিক উত্তরে পৌঁছানো। ওকে, নেক্সট কোশ্চেন। এখানে বলেছে নিচের পদার্থগুলোর মধ্যে কোনটা ধাতু নয়? এবার তামা যে একটা ধাতু এটা আমরা জানি, তো তামা তো অবশ্যই ধাতু। জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, জিঙ্ক একটা ধাতু, এটাও আমরা সব জায়গায় জানি। তাহলে বাকি অপশন আমাদের দুটো থাকে, এক পারদ, দুই সালফার। এবার পারদ সম্পর্কে আমরা একটা জিনিস ছোটবেলায় পড়ি, তরল ধাতু। তো পারদ তরল হতে পারে, বাট সেটা ধাতু। তাহলে বাকি একমাত্র খনিজ পড়ে থাকছে সালফার। ঠিক আছে, এভাবে আমরা এলিমিনেট করতে পারবো। নেক্সট, নিকোলা টেসলা, তিনি কি ধরনের ইলেকট্রিসিটি বা বিজলি আবিষ্কার করেন? এবার এখানে আমাদের দুই ধরনের বা 4টে অপশন আছে। ফার্স্টে আমি সেটাতে আসি। স্থির তড়িৎ, ঠিক আছে, আমাদের এখানে স্থির তড়িৎ, চলতড়িৎ, সেটার অপশনই কেন আসবে? সেটা তো আমাদের কোনো বিজলি বা ইলেকট্রিসিটি যে আছে সেই হিসেবে আমাদের না। বাকি আসছে আমাদের বল বজ্রপাত, সেটাও কেন আমাদের আসবে? আমাদের বল লাইটনিংও কেন এখানে আসবে? এখানে দুটো অপশনই থাকবার কথা, আইদার অল্টারনেটিভ কারেন্ট বা অল্টারনেট কারেন্ট এবং আরেকটা ডাইরেক্ট কারেন্ট বা ডিসি। তো আইদার এসি অথবা ডিসি। এবার এখানের জন্য তোমাদের এই অপশনকে এলিমিনেট করতে কিছুটা স্টোরি জানার প্রয়োজন। আমাদের টমাস আলভা এডিসন যে আছে, বা টমাস এডিসন, যিনি ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিলেন, এবং নিকোলা টেসলা। তো টেসলা এত বেশি প্রসিদ্ধ এবং এডিসনের অধীনেই টেসলা কাজ করেছিল। তো শুরুতে ডাইরেক্ট কারেন্ট ইউজ করাচ্ছিল হচ্ছে এডিসন, পরবর্তীতে অল্টারনেট কারেন্ট হচ্ছে তৈরি করে টেসলা, এবং সেই টেসলার সেটাকে এক প্রকারে চুরি করে নেয় এডিসন। তো নিকোলা টেসলা যে আছে সে সেই হিসেবে যথেষ্ট প্রসিদ্ধ ছিল। তো আমরা এই দুটো অপশনকে এর মধ্যে চুজ করতে পারি, বাট সঠিক উত্তর কোনটা সেটা আমরা এই স্টোরিটা যদি জানি তাহলেই কিন্তু পাবো। এবং তাছাড়াও যথেষ্ট বলতে পারো পড়ার মতো বিষয় এটা, তো আমরা সেটাকে এমনিভাবে পড়েও উত্তর করতে পারতাম। নেক্সট আসছে ব্রাজিলের আমাজন অববাহিকা কোন জলবায়ুতে আছে? তো এই যে ব্রাজিলের আমাজন অববাহিকা, এবার ব্রাজিল কোথায় আছে সেটা জাস্ট ম্যাপে আমাদের কিছুটা দেখার দরকার ছিল এখানে। তো এখানে অপশন আছে 4টা। প্রথম, উষ্ণ মরু জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এবং এগুলোর কোনোটিই নয়। আমরা যদি এটুকু বেসিক সেন্স আমাদের আছে, অ্যাটলিস্ট বলো না যে এটা নেই, যে আমাজন একটা বড় ফরেস্ট, আমাজনে অ্যানাকন্ডা বড় সাপ পাওয়া যায়, এটুকু তো জানি। অনেকে পিনহারা যে আছে সেই মাছ পাওয়া যায়, সেই হিসেবে জানো। বা অ্যামাজন একটা বড় নদী, পৃথিবীর সবচেয়ে বড় ভলিউমে হিসেবে নদী হচ্ছে অ্যামাজন। তো এত বড় নদী, অবশ্যই কোনো জল, সেখানে প্রচুর বৃষ্টিপাত হবে, এবং ফরেস্ট আছে, তো প্রচুর বৃষ্টিপাত হবে, ফরেস্ট হচ্ছে। তো বৃষ্টিপাত খুব বেশি হয়। মরু অঞ্চল তো আমাদের না,
বাকি বৃষ্টি পৃথিবীর আর দুটো জায়গাতেই খুব বেশি পরিমাণে হয়ে থাকে। মৌসুমি, সে আমাদের মনসুন, ম্যারিন মনসুন হতে পারে বা অন্যান্য মনসুন হতে পারে, বাট মনসুনে অথবা নিরক্ষীয় অঞ্চলে এই দুটো জায়গায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তাহলে কোনোটি নয়, সেটাও হবে না, এই দুটোর মধ্যেই একটা হবে। এবার মৌসুমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? 180 ডিগ্রি সে ঘুরে যায়, অর্থাৎ বছরে একটা নির্দিষ্ট সময়ে বৃষ্টি হয়, অন্য সময় শুষ্ক থাকে। তো সবচেয়ে ঘন অরণ্য কি সেখানে হবে? না, নিরক্ষীয় অঞ্চল যে আছে, নিরক্ষীয় অঞ্চলে 4 o'clock রেইন হয়। আমরা ছোটোবেলা পড়েছি প্রতিদিন বিকেলবেলা বৃষ্টি হয়। সিঙ্গাপুর এবং এই সম্পূর্ণ মালয়েশিয়া, ইনফ্যাক্ট শ্রীলঙ্কা এবং তার পাশাপাশি আফ্রিকার কঙ্গো বলো কিংবা এই ব্রাজিল বলো, এই সম্পূর্ণ জায়গাগুলোতে আমরা নিরক্ষীয় জলবায়ু দেখতে পাই। বাট তোমরা এই দুটোর মধ্যে এসে ঠেকে যাবে এবং তারপর উত্তর হবে এটা, বাট সেটা আলাদা বিষয়। আমার কাজ হচ্ছে তোমাদেরকে দুটো অপশনে নিয়ে আসা, যাতে 50% প্রবাবিলিটি থাকে। নেক্সট, ট্রি অফ লিবার্টি। এটা প্রশ্নের মেইন বিষয় নয়, মেইন বিষয় হচ্ছে মহীশূরে কে রোপণ করে। মহীশূর, মহীশূরকে আমরা কাদের নামে চিনি? টিপু সুলতান এবং হায়দার আলী। হায়দার আলী সেটা প্রতিষ্ঠা করে, টিপু সুলতান তার ছেলে, যে লড়াইয়ের মাধ্যমে ফ্রান্সের এসে করে আলটিমেটলি ব্রিটিশদের কাছে হেরে মৃত্যুবরণ করে। তো এই দুটো আমাদের কাজেরই নয়, এই দুটো। এবার এর মধ্যে ট্রি অফ লিবার্টি, লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি কে গিফট করে? ফ্রান্স। কাকে গিফট করে? আমেরিকাকে। এই যে স্ট্যাচু অফ লিবার্টি গিফট করে, সেই হিসেবেই ট্রি অফ লিবার্টি যে আছে সেটা কিন্তু রোপণ করা হয়। এবং ফ্রান্সের প্রতি খুব বেশি ভক্ত কে ছিল? টিপু। কেন ছিল? কেননা ফ্রান্সের সাথে ইংল্যান্ডের সমস্যা ছিল এবং তার শত্রু ছিল ইংল্যান্ড। তো শত্রুর শত্রু তার মিত্র। ওকে, নেক্সট, ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবচেয়ে বেশি সময়ের জন্য পদে ছিল? আমরা জানি রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে আসে এবং সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেয়ে 5 বছর 5.5 বছর থাকে। তো রাজীব গান্ধী মাত্র 5-5.5 বছর ছিল, তার চেয়ে বেশি তো মনমোহন সিং 10 বছর ছিল। বাট আমরা জানি মনমোহন সিং সবচেয়ে লংগেস্ট সার্ভিং নয়। তাহলে বাকি দুটো আসছে, আইদার জওহরলাল নেহরু অথবা তার মেয়ে ইন্দিরা গান্ধী। তো এই দুটোর মধ্যে কে হবে? আমরা অনেকেই জানি 1966 ইন্দিরা গান্ধী আসে, তারপরে 1975 এমার্জেন্সি ইম্পোজ করে, 1977 যায়, তারপরে আবার 80s ফিরে আসে। বাট এই যে সম্পূর্ণ সময়টা ধরে সে থাকে, মাঝে কিন্তু মোরারজি দেসাইও এসে যায়। যদি সে না আসতো তাহলে হয়তো লংগেস্ট সার্ভিং ইন্দিরা গান্ধী হয়ে যেত। বাট জওহরলাল নেহরু সবচেয়ে বেশি। তো এই দুটো অপশানে তুমি এসে যাতে যেতে পারো সেটা আমার কাজ। তারপরে দুটোর মধ্যে সিলেক্ট করতে গেলে কিছুটা জানতে হবে। এবং তুমি যদি বর্তমানেও দেখো, বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারও কিন্তু একটা ইচ্ছে তিনি সবচেয়ে লংগেস্ট সার্ভিং প্রধানমন্ত্রী হবেন এবং তার জন্য তাকে কিন্তু আরও একটা টার্মের দরকার হবে। ওকে, নেক্সট, আমরা যদি লক্ষ্য করে থাকি নিচের ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেনি? আমরা জানি নেতাজি, অপশনগুলো দেখো, সুভাষচন্দ্র বোস, দাদাভাই নরৌজি, বিজে তিলক এবং উমেশচন্দ্র ব্যানার্জি। আমরা জানি উমেশচন্দ্র ব্যানার্জি শুরুর ক্ষেত্রেই ছিল একদম ফার্স্টে, তো উমেশচন্দ্র ব্যানার্জি তো ছিল। এর পাশাপাশি আমরা নেতাজিরও জানি 1938 হরিপুরা ত্রিপুরী দুটো, 1938-39, তো তিনিও তো সভাপতিত্ব করেছেন। বাকি দুটো আসে দাদাভাই নরৌজি এবং বিজে তিলক। এবার দেখো, এটার জন্য তোমাকে কিছুটা স্টোরি জানতে হবে। প্রথম কথা, দাদাভাই নৌরোজি আগেও ছিল, পরবর্তীতে ব্রিটেনে চলে যায়, পরবর্তীতে ফিরে এসে আবার 1910-এর ক্ষেত্রে কলকাতা অধিবেশনে তিনি থাকেন। তো এই যে সম্পূর্ণ বিষয়টা আছে, এই ক্ষেত্রে দাদাভাই নৌরোজি অধিবেশন করেছিলেন এবং অনেকগুলো করেছিলেন। বাট বিজে তিলকেরটা মনে থাকবার কথা, কেননা তিনি মহারাষ্ট্র অঞ্চল থেকে ছিলেন এবং প্রত্যেকটা প্রভিন্সে যখন জাতীয় কংগ্রেসের অধিবেশন হবার কথা, সেখানকার ব্যক্তি সেটাকে সভাপতিত্ব করবার বিষয়। তো তার যখন সময় আসে, যখন মহারাষ্ট্রে সেটা যাবার কথা, চরমপন্থী নরমপন্থীর মধ্যে তিনি যেহেতু চরমপন্থী ছিল, তাই নরমপন্থীরা সেটাকে কিন্তু গুজরাটের ওই অঞ্চল যে আছে বা পশ্চিমী যে ভারতের অঞ্চলটা আছে, নেফা প্রভিন্স, সেখানে নিয়ে চলে যায়। যার ফলস্বরূপ আমরা সেখানে লক্ষ্য করতে পারি আমাদের কিন্তু লালা লাজপত রায় যে আছেন, তিনি সভাপতিত্ব করেন এবং তিনি সেই সময়ে কিন্তু বিজে তিলকের যথেষ্ট ভালো বন্ধুও ছিল। তো আলটিমেটলি বিজে তিলকের হবার কথা ছিল, বাট তিনি কখনো হননি এবং পরবর্তীতে তো
আমরা লক্ষ্য করতে পারি তিনি হতেও পারেন না এবং কংগ্রেসে স্প্লিট হয়ে যায়। যাই হোক, এরপর বাতাসের গতি পরিমাপক যন্ত্র। আমরা জানি থার্মোমিটার দিয়ে কি মাপি? টেম্পারেচার। তো এটা তো নয়। এবং ব্যারোমিটার অনেকে করে এসছো, ব্যারোমিটার দিয়ে বায়ুর চাপ মাপা হয়, বায়ুর গতি নয়। তাহলে বাকি থাকছে দুটো, আইদার অ্যানিমো নয়তো ম্যানো। ম্যানো নামটা শুনে মনে হচ্ছে এটা বায়ুর গতি মাপবে, ম্যানো না। তো এখানে অ্যানিমোমিটার জেনারেলি হবে, বাট তোমার আলটিমেটলি দুটো অপশানে আসা পর্যন্ত আমার কাজ, তারপরে সঠিক উত্তর নির্বাচন করা তোমার কাজ। এরপর ভারতীয় মহাকাশ কর্মসূচির জনককে আমরা সোমনাথ যে আছে, আমরা জানি তিনি আমাদের রিসেন্ট এর যে চেয়ারম্যান, ইসরো যে আছে তার চেয়ারম্যান তিনি। কে রাধাকৃষ্ণন যে আছেন তিনি আমরা জানি যথেষ্ট বিখ্যাত একজন ব্যক্তি, বাট তিনি স্পেস এক্সপ্লোরেশনের শুরুর ভিত নির্মাণ করেছেন এটা আমরা বিশ্বাস করতে পারি না। রিসেন্টলি একটা সিনেমা বেরিয়েছে, ওয়েব সিরিজ এসেছিল রকেট বয়েজ। সেখানে আমাদের ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার বার্গ যে আছে, আমাদের নিউক্লিয়ার এনার্জি যে আছে তার যে জনক হোমি জাহাঙ্গীর ভাভা, তার এবং তার সাথে সাথে বিক্রম সারাভাই, তাকে নিয়ে দেখানো হয় কি করে ইসরো ধীরে ধীরে এগিয়ে আসে। ইনফ্যাক্ট আমরা যদি লক্ষ্য করে থাকি, এই আর মাধবনের যে সিনেমাটা এসছে যেখানে এই স্পাইয়ের যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল, সেখানেও কিন্তু বিক্রম সারাভাইকে মেনশন করা হয়েছিল। এবার এই যে সতীশ ধাওয়ান এবং বিক্রম সারাভাই, দুটোতে কনফিউশন হবার কথা। কেননা আমাদের যে বলতে পারো জিএসএলভি যেখান থেকে লঞ্চ করে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, যেটা শ্রীহরিকোটায় আছে, যেখান থেকে জিএসএলভি পিএসএলভিগুলো লঞ্চ হয়ে থাকে। বাট বিক্রম সারাভাই হচ্ছে এটার অ্যাকচুয়াল উত্তর, এবং সেটা আমরা ওখান থেকেও জানতে পারি, প্লাস নর্মাল জিকে জিএস থেকেও আমরা এটাকে কিন্তু জানতে পারবো। তো এই বিষয়টাকেও কিন্তু মাথায় রাখবে। এরপর আমরা যদি লক্ষ্য করে থাকি আরও একটা প্রশ্ন, কার রাজসভায় অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ যে তানসেন ছিলেন তিনি ছিলেন? তানসেন কার রাজসভায় ছিলেন? দেবপাল, পাল বংশে আমরা কোনো এত এমিনেন্ট পার্সনকে দেখেছি? তানসেনকে না। হুসেন শাহ না। বল্লাল সেন, সেন বংশের ক্ষেত্রে না। বল্লাল সেনের সময়ও তিনি ততটাও ইম্পর্টেন্স দিতেন না এই সমস্ত নবরত্ন বা এই বিষয়গুলোকে। ইনফ্যাক্ট তিনি কিছুটা ভীরু প্রকৃতিরও ছিলেন। তো এখানে সবচেয়ে এমিনেন্ট ব্যক্তিকে আকবর, এবং তারই হবার কথা। এরপর আমরা যদি লক্ষ্য করে থাকি, কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হয়? ভারতীয় ব্যাংক। এখানে আমাদের ডয়েচ আছে। ডয়েচ কি ভারতীয় ব্যাংক? না। তাহলে এখানে আরও একটা আসছে এইচডিএফসি। দেখো এইচডিএফসি হতে পারে যথেষ্ট ভালো সার্ভিস দেয়, বাট এতটাও বড় নয় যে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে চলে যাবে। ভারতের দুটো বড় ব্যাংক আছে যেগুলোকে বলা হয় দে আর বাউন্ড নট টু ফেল। তো এরা যদি ফেল করেছে ইন্ডিয়ান ইকোনমি কোল্যাপস করবে। সেই দুটো হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাংক। এই যে দুটো আছে এই দুটোর মধ্যেই একটা হবে, বাট কে হবে? এসবিআই এগুলো নিয়ে বদার করে না, তাই উত্তর হচ্ছে আমাদের আইসিআইসিআই। তো এই হিসেবে আমরা কিন্তু এটার এলিমিনেশনও আসতে পারতাম। তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারলে কি করে আমরা এলিমিনেশন টেকনিককে ব্যবহার করি, কি করে এলিমিনেশন টেকনিক আমাদের হয়ে থাকে, এবং যদি এখান থেকে কিছুটা শিখতে পারো তোমরা জানাতে পারো। এছাড়া এই চ্যানেলটি নতুন তোমাদের জন্য খোলা হয়েছে। এখানে WBCS এর জন্য কমপ্লিট প্রিলিমসের ফ্রি সিরিজ আসতে চলেছে, সেটার জন্যও কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। অথবা তোমরা যদি ইউপিএসসির জন্য প্রিপারেশন নিতে চাও, আমাদের মেইন চ্যানেল নেত্রা আইএস, সেটাতে গিয়ে সেটা সাবস্ক্রাইব করতে পারো, অথবা আমাদের অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে ইউপিএসসির কোর্সেও জয়েন করতে পারো। হ্যাভ এ গুড ডে হেড সকলকে। থ্যাংক ইউ।